আপনিও নামেন, একটা সিভি বানানো লাগবে। দুইজন গিয়ে সিভি বানিয়ে নিয়ে আসলাম। আবার গাড়িতে উঠে নাবিনাকে নিয়ে হসপিটালে আসলাম। হসপিটালে ঢোকার পথে ডক্টরের সাথে দেখা। তিনি জানালেন সকাল 9টায় নাবিনাকে নিয়ে ওটিতে নেওয়া হবে। আমি আর নাবিনা একসাথেই কেবিনে ঢুকলাম। দেখি আন্টি আর মাইশা গল্প করছে। আমাদের দেখে আন্টি, কি রে মা, কই গেছিলি? মা, একটু বাসায় গিয়েছিলাম কিছু কাগজ আর মোবাইলের চার্জার আনতে। ভুলে গিয়েছিলাম, চার্জও নাই মোবাইলে, তাই সেটাও আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, বাবা তোমার নামটাই জানা হয়নি ভালো করে। জি আন্টি, আমি রাহিয়ান রিফাত নীরব। সুন্দর নাম, তোমার মতোই। আচ্ছা, এখন রেস্ট নেন, 9টায় আপনার অপারেশন, তাই এখন আর কথা না। অপারেশনের এত টাকা কোথা থেকে পেলি রে মা? মা, ইনি টাকাগুলো দিয়েছে, আমি নিতে চাইনি। তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে বলেছে, তখন আস্তে আস্তে দিয়ে দিতে। তোমাকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাবা। ঈশ্বর হয়তো আমাদের সাহায্যের জন্যই তোমাকে পাঠিয়েছে। হয়েছে, এখন থামুন আর রেস্ট নিন। হ্যাঁ মা, তুমি একটু ঘুমিয়ে নাও। আন্টি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো। মাইশাকে নিয়ে বাইরে এলাম। মেয়েটা সারাদিন হসপিটালের ভেতর থেকে সেও অসুস্থ হয়ে যাবে ভেবে মাইশাকে নিয়ে হসপিটালের বাইরে ঘোরাঘুরি করে কিছু মজা কিনে নিয়ে রাতের জন্য দুইজনের খাবার নিলাম। হসপিটালে ফিরে দেখি আন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নাবিলা ওটির দরজা পর্যন্ত নিয়ে দিয়ে আসলো। এখন মায়েশাকে জড়িয়ে ধরে কান্না করছে। মায়েশাও কিছু না ভেবে হয়তো বোনের কান্না দেখে সেও কাঁদতে লাগলো। এগিয়ে গিয়ে নাবিলার উদ্দেশ্যে, এই যে আপনি যদি ভেঙে পড়েন মাইশার কি হবে? নিজেকে শক্ত করুন, সব ঠিক হয়ে যাবে। আমার কথায় নাবিলা হয়তো কিছুটা ভরসা পেল। প্রায় 1.5 ঘন্টা পর আন্টিকে কেবিলে শিফট করলো। ডক্টর আমাকে ডাকলেন, আমি গেলাম। মিস্টার নীরব, আমরা আমাদের পক্ষে সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আল্লাহ সহায়, আর কোনো সমস্যা হবে না আপাতত। আর নার্স নিয়ম মতন ওষুধ দিয়ে দেবে। আল্লাহর কাছে দোয়া করুন, 12 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে। আচ্ছা, ধন্যবাদ ডক্টর। আর আমাদের রোগীর জন্য অতিরিক্ত একজন নার্স চাইব, যেন সব কিছু দেখাশোনা করে। এর জন্য আমি অতিরিক্ত কিছু টাকা দিব। টাকার প্রয়োজন পড়বে না, আমি বলে দিচ্ছি নার্সকে। নীরব চলে আসলো কেবিনে। ঢুকতেই নাবিলার প্রশ্ন ছুড়ে দিল, ডক্টর কি বলল? বলছে 12 ঘন্টার ভিতর জ্ঞান ফিরবে, আর কোনো চিন্তা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহায় হয়েছে। আচ্ছা নাবিলা, আমি এখন যাই। আপনি কাল সকালে 10টায় রেডি থাকেন, আমি নিতে আসবো। কালকে ইন্টারভিউ। আচ্ছা, আপনি যান, আমি রেডি থাকার চেষ্টা করব। আচ্ছা, আর একজন নার্স আন্টির খেয়াল রাখবে, চিন্তার কিছু নেই। আচ্ছা যান, অনেক রাত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই। বাসায় এসে দরজায় কলিং চাপতেই নীরবের আম্মা এসে দরজা খুলে দিল। নীরব ঘরে ঢুকতে ঢুকতে বলল, আম্মা, আব্বা কই? ঘরে কাজ করছে। আব্বা, তোমার সাথে একটা কথা ছিল। আগে বলো, চাঁদ আজ কোন দিকে উঠেছে? এত তাড়াতাড়ি বাসায় ফিরলি যে? আমার কথা শোনো, কাল থেকে আমি অফিস চালাবো, তুমি বাসায় থাকবা। ম্যানেজারকে বলে দেও কাল নতুন বস আসবে। এই ওয়েট ওয়েট, তুই এই দিকে আয় আগে, দেখি তোর শরীর ঠিক আছে কিনা। আব্বা, আমার সবই ঠিক আছে, তুমি শুধু ম্যানেজারকে বলে দেও। আচ্ছা, বলে দি মনে। কিন্তু তোরে এত করে বলার পরও অফিসে যাবি না, যাবিই না। আজ কেন হঠাৎ যেতে পাগল হলি? তোর মতলব বলতো। আমার একটা অনুরোধ আছে তোমার কাছে শুধু। সেটা তো প্রথমেই বুঝতে পেরেছি, বলে ফেল। আসলে আব্বা, একটা মেয়ের একটা চাকরির খুব প্রয়োজন। আমি চাই তাকে সাহায্য করতে। আমি বস হয়ে গেলে আমার একজন অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি ওকে একটা চাকরির সুযোগ করে দিতে চাই। বুঝলাম, কিন্তু পুরো ঘটনা খুলে বল। আসলে আব্বা, মেয়েটাকে আমার খুব পছন্দ। ওর বাবা নেই, মা আর একটা ছোট বোন আছে শুধু। ওর মা খুব অসুস্থ। কাল রাতে ওর মাকেই হসপিটালে। আচ্ছা, যেই মেয়েকে সাহায্য করার জন্য তুই তোর খারাপ অভ্যাসগুলোর পরিবর্তন করতে চেষ্টা করছস, ওর চাকরি ফাইনাল, আর কাল থেকে তুই খন্দকার ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে অফিসে যাবি। আমি ম্যানেজারকে বলে দি মনে। এখন যা, তাহলে ঘুমা। কাল থেকে তোর নতুন অধ্যায় শুরু। লাভ ইউ আব্বু। আচ্ছা আব্বু, তুমি ম্যানেজারকে বলে দিও
আমাকে যেন সব কিছু বুঝিয়ে দেয়। উঠে আমার ঘরে চলে যেতে পা বাড়াতেই আম্মা বলে উঠল, কিরে, মেয়েটার ছবি আছে তোর কাছে? না মা, নেই। কিন্তু কেন? মার কথা মনে পড়লো, সিবির সাথে তো ছবি আনতে মন নাই। ও আচ্ছা, তোর জানা লাগবে না। আচ্ছা আব্বু, সিবিতে কি ছবি না দিলে হবে না? আসলে মেয়েটা পর্দা করে তো তাই। ওর যদি মনে হয় যে না কোনো সমস্যা নেই, বিশ্বাস রাখছো, তাহলে প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো ফর্মালিটির জন্য হলেও একটা ছবি দিতে, পর্দা করা অবস্থায় হলে। মাশাআল্লাহ, মেয়ে পর্দা করে, ভালোই তো। আমি এখন গেলাম, অনেক রাত হয়েছে। জীবনের প্রথম এত বড় একটা দায়িত্ব কাঁধে নিচ্ছি। জানি না কতটুকু সফল হতে পারি। যাই হোক, এখন চিন্তা করলে হবে না। সব পরিস্থিতিতে আত্মবিশ্বাস রাখতে হবে, আস্থা হারালে হবে না। সকালের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। অ্যালার্ম অফ করে আবার ঘুমোতে যাবে, পরক্ষণে মনে পড়ল এখন কাঁধে বিশাল দায়িত্ব, ঘুমালে হবে না। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলো, খাওয়ার টেবিলে আসলো। কি রে, আজকে যেন তুই আমাকেও হারিয়ে দিলি। যাই হোক, আজ সবাই একসাথে সকালের নাস্তা করব। আব্বু, পরে ম্যানেজারকে সব বলেছিলে? হ্যাঁ, সব কিছু বলা হয়েছে। তুই শুধু যা। আর আজকে ফর্মাল ড্রেসে সত্যি বস মনে হচ্ছে। তার ছেলে দেখতে হবে না? হ্যাঁ, তা তো হবেই। তোমার একার ছেলে নাকি? আমারও তো ছেলে। শুধু ভুল করলেই আমার একার ছেলে হয়ে যায় না? হয়েছে, এবার তো থামো। আর আমার জন্য দোয়া কইরো, যাতে সব কিছু ঠিকঠাক মতো করতে পারি। মার দোয়া ছেলের সাথে সব সময় থাকে, তুই চিন্তা করিস না বাবা, সব ভালোই হবে। আচ্ছা, আমি এখনই যাই তাহলে। সাবধানে যাস। আর অফিসের সামনে ম্যানেজার অপেক্ষা করবে তোর জন্য। আচ্ছা, চলে আসলাম। বের হয়ে হসপিটালে আসলাম। কেবিনে গিয়ে দেখলাম নাবিলার মা নাবিলার সাথে কথা বলছে। আমি গেলাম ভিতরে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আন্টির জ্ঞান ফিরেছে এখন? ভোরে 6টার দিকে হবে। আচ্ছা, আপনাকে কাল কি বলেছিলাম মনে আছে? আছে, কিন্তু মাকে একা রেখে? আপনার মাকে সবসময় খেয়াল রাখার জন্য একজন নার্স আছে, আপনি চিন্তা করবেন না। কিন্তু আপনাকে ঘুরে দাঁড়াতে হলে আপনার চাকরিটা প্রয়োজন, তাই না? অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, তো রেডি হন তাড়াতাড়ি, এমনি লেট হয়ে যাচ্ছে। আমি বাইরে অপেক্ষা করছি, আপনি আসুন তাড়াতাড়ি। আচ্ছা যান, আমি আসছি। তাড়াতাড়ি আসবেন, প্রথম দিন, আজকে দেরি করলে হবে না। চলে এসে বাইরে দাঁড়ালো, একটা সিগারেট হাতে নিয়ে ধরালো। গাড়ির সাথে আনমনে চেয়ে সিগারেট টানছিল। পিছন থেকে ভেসে আসলো, সিগারেট খাওয়া কি ছাড়া যায় না? সে পিছনে ফিরে তাকিয়ে দেখলো নাবিলা। সব জিনিস চাইলেই ছেড়ে দেওয়া বা ভুলে যাওয়া যায় না। কিছু জিনিস সবসময় আগলে রাখতে হয়, কারণ দুঃসময় যে সেই জিনিসগুলোই শেষ ভরসা হয়েছিল। তা ঠিক, কিন্তু সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জেনে শুনে নিজের ক্ষতি করবেন? জেনে শুনে আমরা নিজের কত ক্ষতিই না করি, এ আর এমন কি ক্ষতি। আচ্ছা, এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। তার উপর আপনার ছবি তুলতে ভুলে গিয়েছিলাম। আমি ছবি তুলতে চাই না। ছবি ছাড়া সিবি অসম্পূর্ণ, কেউ নিতে চাবে না তো। আমি আমার ফোন দিয়ে তুলে সেটা প্রিন্ট করে নেব। পর্দা করা অবস্থায়, আপনার সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। বলে গাড়ি স্টার্ট দিলাম। একটা দোকান থেকে ছবি তুলে প্রিন্ট করালাম। মেয়েটা ক্যামেরায় চোখ তুলে তাকানোর জন্য যেন যুদ্ধ করলো। তারপর ও সুন্দর দেখাচ্ছে ছবিতে, যদিও শুধু চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আপনি গাড়িতে উঠে বসেন, আমি একটু আসছি। আচ্ছা। একটা ফুলের দোকান থেকে একটা সুন্দর ফুল নিলাম, এনে গাড়ির সামনে রেখে গাড়ি ছাড়লাম। ফুল আনলেন কেন? একটা প্রয়োজনে এনেছি। আচ্ছা। শুনেন, আমি আপনাকে অফিসের সামনে ছেড়ে দিয়ে আসবো। পরে আমার একটা কাজ আছে, ওইখানে যেতে হবে। আপনার সিভিটা আপনি ভেতরে চলে যাবেন। আচ্ছা ঠিক আছে। আর ভয় পাবেন না কোনো, আত্মবিশ্বাস রাখুন। এসে পড়েছি। ওই যে ওই অফিসে যান, গিয়ে বসেন, বলবেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরি ইন্টারভিউ দিতে এসেছেন। আচ্ছা আমি গেলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাড়িটা ব্রেক করে অন্য রাস্তা ঘুরে আবার অফিসে যাচ্ছে।
ওইদিকে নাবিলা অফিসের ভিতর যেতে শুনলো আজ নাকি নতুন বস আসবে। তাকে দেখে একজন এসে বলল, কিছু চাই আপনার? আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি ইন্টারভিউ দিতে এসেছিলাম। আমি যতটুকু শুনেছি অ্যাসিস্ট্যান্ট বলে নিয়োগ দেওয়া হয়েছে। ও আচ্ছা, কিন্তু আমি শিওর না। আপনি বসুন, নতুন বস আসার সময় হয়ে গিয়েছে। নাবিলা সিটে বসলো। ওইদিকে নতুন বস আসার সবার আওয়াজ শোনা যাচ্ছে। তিনি ভিতর দিয়ে ঘুরে অফিসের সবকিছু পরিদর্শন করে চলে গেলেন। কিন্তু এত মানুষের ভিড়ে বসকে দেখা হলো না। মনমরা হয়ে বসে আছে নাবিলা। চাকরিটা না পেলে যে তার সব শেষ হয়ে যাবে। নীরব কি তাহলে এইসব জানতো? জানলে তো আর তাকে পাঠাতো না। একটু পর কেউ একজন এসে নাবিলাকে বলল, আপনাকে নতুন বস ভিতরে ডাকছে। নাবিলা তার সাথে পিছনে পিছনে গেল। তিনি নাবিলাকে ভিতরে যাওয়ার কথা বলে চলে গেলেন। নাবিলা অনেক সংশয় নিয়ে দরজায় নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। থ্যাংক ইউ স্যার। প্লিজ সিট ডাউন। আপনি? জি হ্যাঁ, আমি আপনার বস রাইহান রিফাত নীরব। না না, সিভি দেখার প্রয়োজন নেই, ওটা সাইডে রেখে দিন। আজ থেকে আমি আপনার বস আর আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু আমি যে এই চাকরির জন্য যোগ্য সেটা তো দেখার প্রয়োজন আছে। আমি এখন আপনার বস, কোনো কিন্তু শুনতে চাই না। আর আপনি বাদে কেউ অ্যাপ্লাইও করেনি চাকরির জন্য, সো আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে। স্যালারি নিয়ে চিন্তা করবেন না, প্রতি মাসের 5 তারিখের মধ্যে পেয়ে যাবেন। আশা করি আপনার আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমার তো কোনো অভিজ্ঞতা নেই, কিভাবে কি করব বুঝিয়ে দিতে হবে। আমারও কোনো অভিজ্ঞতা নেই, আজই প্রথম জয়েন করেছি। পিছনে ছবিটা দেখেছেন, ইনি আমার বাবা হন, এই কোম্পানির মালিক। অনেক কষ্ট করে এত বড় করেছে অফিসটা। ছবিটা আজই নীরব লাগিয়েছে। তার আব্বুর চেম্বারে আব্বুর চেয়ারে বসে অফিস চালালে আব্বুর পাশে না থাকলে হবে? আপাতত আপনি আমার সাথে থাকবেন সব সময়, এটাই আপনার কাজ। আচ্ছা, আজ থেকে তাহলে আপনি আমার বস, সুতরাং স্যার ডেকেই বলবো। অফিসের ভিতর স্যার বইলেন, আপনি করে বলতে ইচ্ছা হলে সেটাও বলতে পারেন, আমার সমস্যা নাই। ওকে স্যার, আমি কোথায় থাকবো আপনি চেম্বারে থাকাকালীন? আজকে এখানেই থাকতে পারেন, কাল থেকে আপনাকেও ডেস্ক দেওয়া হবে। ওকে স্যার। আচ্ছা চলুন, এখন সবার সাথে আপনার পরিচয় করে দিয়ে আসি। ম্যানেজারকে নিয়ে নীরব নাবিলার সবার সাথে পরিচয় করিয়ে দিল তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ম্যানেজার নীরবকে টুকটাক সব বুঝিয়ে দিচ্ছে। নীরব ও ম্যানেজারের কথা মতো সব ঠিকঠাক মতো করলো। দুপুর হয়ে গেছে। নীরব বের হয়ে চলে আসতে আসতে, এই যে নাবিলা, চলুন। কোথায় যাব? আপনি এখন অফিসে আছেন আর আমি আপনার বস, আপনাকে বলছি আমার সাথে আসতে, আসুন। সরি স্যার, চলুন। নাবিলাকে নিয়ে গাড়ি নিয়ে বের হলাম। রাস্তায় গাড়ি থামিয়ে খাবার পার্সেল করে নিলাম। নাবিলাকে নিয়ে চলে আসলাম হসপিটালে। আম্মা কেমন আছো এখন তুমি? আপু, আম্মা একটু আগে ঘুমিয়েছে। আমার না খুব ক্ষুধা পেয়েছে। মাইশা এদিকে আসো, তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। ভাইয়া, কি এনেছো আমার জন্য? এই নেও, এটা তোমার জন্য, আর এইটা তোমার আপুর জন্য। আম্মুর জন্য কিছু আনেননি? আম্মা তো কিছু খায়নি এই কয়দিন ধরে। তোমার আম্মু খাচ্ছে, ওই যে একটা প্যাকেট দেখছো সাদা পানির মতো, ওটাই তোমার আম্মুর খাবার। এই খাবার মুখ দিয়ে খায় না। ও আচ্ছা। আচ্ছা নাবিলা, শোনো, আমি বাসা থেকে আসতেছি, আপনি মাইয়ার সাথে খেয়ে আন্টির পাশে থাকেন। আমি অফিসে যাই, সময় আপনাকে নিয়ে যাব। আচ্ছা আপনি যান, আমি রেডি হয়ে থাকবো। আল্লাহ হাফেজ। আচ্ছা গেলাম, আল্লাহ হাফেজ। আমি বের হয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসায় আসতেই দেখলাম আব্বা আম্মা আমার জন্য অপেক্ষা করছে। ওরা নাকি আমার সাথে খাবে খাবার টেবিলে। কেমন লাগলো? ভালোই, তোমার অফিস বলে কথা, সবই সাজানো গোছানো। ম্যানেজার আমাকে মোটামুটি সবই বুঝিয়ে দিয়েছে। তা যার জন্য তুই এত পরিবর্তন হলি, সেই মহিয়সী মেয়ে চাকরিতে জয়েন করেছে? হ্যাঁ, আব্বু জয়েন করেছে, আমি হসপিটালে নামিয়ে দিয়ে এসেছি। বলছি যাওয়ার পথে নিয়ে যাব। ও আচ্ছা, তা ওর স্যালারি সম্বন্ধে কিছু বলস নাই? না, কিছুই বলিনি। আমি কিভাবে স্যালারি নির্ধারণ করব তোমার অনুমতি ছাড়া? যেহেতু অফিসের দায়িত্ব এখন তোর, সুতরাং সব সিদ্ধান্ত এখন তো তোরই, তোর কাঁধেই নিতে হবে। তা মেয়েটা স্যালারির কথা জিজ্ঞেস করেনি? না, জিজ্ঞেস করেনি। চাকরি পেয়েই মহা খুশি। স্যালারি যেমনই হোক, মোটামুটি একটা তো এখন পাবে, এটা ভেবে হয়তো। আচ্ছা, তোর মতে কত টাকা স্যালারি হলে ভালো হবে? 25 থেকে 30 হাজার হলেই হবে।
এমনিতে ও তো যতটুকু শুনলাম ম্যানেজারের থেকে সবারই মোটামুটি 30,000-এর উপর বেতন। সেই হিসাবে আমি বলবো ওকে জম করে হলেও 30,000 এই ভালো হবে। আচ্ছা, আমি ম্যানেজারকে বলেছি তুই যা বলবি তাই যেন করে। দুজনের কথার মধ্যে মা বলে উঠল, আচ্ছা, সিভির সাথে তো ছবি দেওয়ার কথা, পরে দেয়নি? দিয়েছে, কিন্তু চোখ ছাড়া কিছুই দেখা যায় না, দেখবা? দেখি মেয়েটা কতটা সুন্দরী যে আমার ছেলেটাকে এত পরিবর্তন করে দিয়েছে। এই নেও দেখো। তোমার দেখা শেষ হলে আমাকেও একটু দিও, দেখতাম। এই নাও দেখো, চোখে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা মোটামুটি সুন্দরী। মোটামুটি খারাপ না। হ্যাঁ হয়েছে তোমাদের খারাপ ভালো নিয়ে, আমার খাওয়া শেষ, আমি একটু রেস্ট নিতে যাচ্ছি। উঠে নিজের রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বের হলাম নাবিলার উদ্দেশ্যে। হসপিটালে গেলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এখন মোটামুটি কেমন আছেন? মোটামুটি ভালোই। এইখান থেকে বাসায় যাব কবে? কাল আপনার অপারেশন হয়েছে, কম করে হলেও 5-6 দিন থাকলে ভালো হবে। তার উপর নাবিলাও কাজ নিয়ে ব্যস্ত থাকবে, বাসায় আপনাকে খেয়াল রাখবে কে? আন্টি আর কিছু বলল না। আপনি এখন আর চিন্তা করবেন না, নাবিলা যে চাকরি পেয়েছে মোটামুটি ভালোই চলবে আপনাদের। নাবিলাকে উদ্দেশ্য করে, নাবিলা এখন চলুন, অফিসে যেতে হবে তো। নাবিলা চলুন, গাড়িতে একসাথে বসে আছি। নীরবতা ভেঙে বললাম, আচ্ছা নাবিলা, আপনার শখ কি কি? গরিবের শখ বলতে কিছু থাকে না। আচ্ছা আপনি কোথাও ঘুরতে যাননি কখনো? না, তেমন সময় হয়ে ওঠেনি, কিন্তু ছোট থেকেই আমার ঘুরতে অনেক পছন্দ। আচ্ছা, আর কিছু বললাম না, অফিসে চলে আসলাম। ঘন্টাখানেক সব ফাইল চেক করে আবার নাবিলাকে নিয়ে বের হলাম। এখন আবার কোথায় যাবেন? একটু আগেই না মাত্র আসলাম। একটা কাজ পড়ে আছে, এখনই যেতে হবে, চলুন আমার সাথে। নাবিলা কিছু বলল না, আর নীরবের সাথে গাড়িতে বসে বাহিরের ছুটে চলা গাছপালা, মানুষজন দেখছে। নিস্তব্ধতা কাটিয়ে বললাম, আচ্ছা নাবিলা, আপনি যে আগে কাজ করতেন ওইখানে স্যালারি কত পেতেন? 12,000 টাকা দিত, কোনো বন্ধ ছিল না। ও আচ্ছা, 12,000 টাকায় চলতো আপনাদের সংসার? হ্যাঁ, মোটামুটি ভালোই চলতো। আচ্ছা, আপনি কি খেতে ভালোবাসেন? তেমন নির্দিষ্ট কিছু নেই। আচ্ছা নামুন, এসে গেছি। শহরের বড় একটা পার্কে আসলাম। গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই ছোট একটা মেয়ে ফুল বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া, একটা ফুল 20 টাকায় নিবেন? আজকে একটাও বিক্রি হয়নি এখনো, আপনিই প্রথম একটা নেন। একটা নিলেই কি হবে? হ্যাঁ হবে ভাইয়া। আচ্ছা আমাকে 5টা ফুল দেও। এই নেন ভাইয়া। আমাকে না, তোমার আপুকে দেও, আপু আজ নতুন চাকরি পেয়েছে। ফুলগুলো দিয়ে বলো আপু আপনাকে অভিনন্দন। আচ্ছা তোমার কাছে কতগুলো ফুল আছে? 60টার মতো হবে ভাইয়া। কেন, আপনি সবগুলো নেবেন? নিলে 10টা এমনি দিয়ে দিব। হ্যাঁ তাহলে সবগুলোই দেও, এই নেও টাকা। এই নেন ভাইয়া, এখনো বাদ খুলিনি, সবগুলো একসাথেই আছে। আমাদের 5টাতেই হবে, বাকিগুলো আমি তোমাকে দিলাম। তুমিও তো একটা ফুলই, দুপুরে খেয়েছো? না, ফুলগুলো বিক্রি হলে গিয়ে খাবো। এখন আগে খেয়ে এসো, তারপর বিক্রি কইরো, যাও। ভাইয়া, আপনাদের অনেক মানিয়েছে, আর আপনি অনেক ভালো। দোয়া করবো যেন আপনি কখনো কষ্ট না পান। নাবিলার দিকে তাকিয়ে দেখলো লজ্জায় লাল হয়ে গেছে। আচ্ছা নাবিলা চলুন, আপনাকে পার্কটা ঘুরিয়ে নিয়ে আসি। নীরব নাবিলাকে বলল। দুইজন ভিতরে ঢুকলো। সবার চোখের চাইনি যেন বুঝতে পারছে সবাই ওদের প্রেমিক প্রেমিকা ভাবছে। ভাবেই না কেন, দুইজন মানুষের সাথে একগুচ্ছ গোলাপ। চলুন ওইখানে বসি। আচ্ছা চলুন। ফুচকা খাবেন? অনেক আগে খেয়েছিলাম, এরপর আর খাওয়া হয়নি। এই যে ভাই, এখানে 1 প্লেট ফুচকা দিয়েন। নাবিলা আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, যদি অনুমতি দেন তাহলে বলবো। অনুমতি চাওয়ার কি আছে, বলুন প্লিজ। আমি আসলে, নাবিলা এই নিন ফুচকা, খেয়ে নিন। আপনিও নেন। আমি এইসব খাই না, আপনি খান। আচ্ছা, আপনি যেন কি বলতেছিলেন? মানে কিভাবে বলবো বুঝে উঠতে পারতেছি না। এত দ্বিধাবোধ না করে বলে ফেলুন। আসলে আন্টি অসুস্থ জানি, কিন্তু একটা প্রজেক্টের জন্য 3 দিনের জন্য সিলেট যেতে হবে। হ্যাঁ জানতো, আপনার জন্য দোয়া রইল। 3 দিন পর তো আবার আসছেন। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে আপনারও যেতে হবে। মানে তাহলে আমাকে দেখাশোনা করবে কে? আমি এইটার একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। এটা আমি পারবো না মা, আর মায়েশাকে একা ফেলে রেখে। আপনি প্লিজ আমাকে জোর করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি প্রজেক্টটা পিছিয়ে দিচ্ছি, আপনাকে ছাড়া তো আর যাওয়া যাবে না। কেন, আমি না গেলে কি হবে? তেমন কিছুই হবে না, আপনি যান। আপনি না গেলে অনেক কিছুই হবে।
যাই হোক, আন্টি সুস্থ হলেই যাব। আচ্ছা এখন চলুন, বিকেল ঘুরিয়ে সন্ধ্যা হচ্ছে, হসপিটালে যেতে হবে। মাইশা কি করছে কে জানে। চলুন তাহলে। ফুচকার টাকা দিয়ে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। আচ্ছা নাবিলা, আপনি যান, আমি আপনাদের রাতের খাবার নিয়ে আসি। আচ্ছা। নাবিলা ভিতরে গেলে আমি গিয়ে কিছু খাবার কিনে হসপিটালে দিয়ে যাওয়ার পথিমধ্যে ডাক্তারের সাথে দেখা। তিনি বললেন আন্টি মোটামুটি ভালোই, এখন ওনাকে কাল পরশু করে ছেড়ে দেওয়া হবে। খাবারগুলো দিয়ে নাবিলাকে আন্টিকে বলেছে কাল পরশু ছেড়ে দেওয়া হবে, বাসায় নিয়ে যেতে পারবেন। ভালোই তো, তাহলে হসপিটালে থাকতে আমার ভালো লাগে না, তারপরও এতদিন এক প্রকার জোর করেই থাকা লাগছে। কিন্তু আপনার চাপও তো বেড়ে গেল। কিভাবে? বাসায় রান্নার কাজ, অফিসে যাওয়ার লাগবে, সাথে আন্টির দেখাশোনাও করতে হবে, চাপ তো বেশি। তা তো আগেও করা লাগতো। আচ্ছা নাবিলা, তাহলে এখন আমি আসি, কালকে আবারও অফিস যেতে হবে, রেডি থাকেন, আমি নিয়ে যাবো এসে। আচ্ছা তাহলে এখন যান, আল্লাহ হাফেজ। বাই। বাসায় গিয়ে দরজা নক করতেই আব্বা এসে দরজা খুলে দিল। আব্বা, আম্মা কোথায় আজ? তুমি দরজা খুলে দিলে যে? তোর মায়ের শরীরটা ভালো না, মাথা ব্যথা বলে, ডক্টর এসে দেখে গেছে, বলছে রেস্ট নেওয়ার জন্য। তুমি আমাকে কিছু বলনি কেন? তোর মাই বলতে না করছে, তাহলে আমি কি করে বলবো? হয়েছে, থাক, আর বলা লাগবে না। আম্মা এখন কেমন আছে? ডক্টর ঘুমের ওষুধ দিয়ে গেছে, এখন ঘুমোচ্ছে। ও, তুমি রাতের খাবার খাইছো? তোর মাকে একা রেখে আমি কখনো খেয়েছি? তুমিও পরে অসুস্থ হয়ে পড়বে, খেয়ে নেও। কিছু বলতেছি? না রে বাপ, তুই খেয়ে নে, টেবিলে সব রাখা আছে। তোমাদের একা রেখে আমি কিভাবে খাবো? আচ্ছা তুমিও এখন রেস্ট নিও, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। তুইও খেয়ে ঘুমিয়ে পড় যা। চলে আসলাম ঘরে ফ্রেশ হয়ে। শরীর বিছানায় রাখতেই চোখ দুটি ঝাপসা হয়ে গেল সারাদিনের ক্লান্তিতে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখলাম আব্বা আম্মাকে সাহায্য করছে। এই বৃদ্ধ সময় এসেও ওদের ভালোবাসা দেখে আমার এই হিংসা হচ্ছে। এই যে আমার তো দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি করুন। সরি বস, একটু লেট হয়ে গেছে মনে হয়। আচ্ছা আব্বু, তোমাদের মধ্যে এত আন্ডারস্ট্যান্ডিং কিভাবে? তোর মাকে আমি কথা দিয়েছিলাম, সে যখন রাগ করবে সে সময় আমি কিছু বলবো না, আর আমি যখন রেগে থাকবো তখন কিছু বললে সে যেন তখন চুপ থাকে। এই জন্যেই আমাদের মাঝে রাগটা বেশিক্ষণ থাকে না, একটু পরেই এসে আবার সব আগের মতো ঠিকঠাক করে ফেলি। ও আচ্ছা, এই তাহলে আসল রহস্য। এটাই প্রধান কারণ। তোর মা কখনো আমার কথা বলার বিরুদ্ধে যায়নি, আর এই জন্যেই হয়তো আমাদের শেষ সময়েও আমাদের মাঝে এত টান আছে। হয়েছে, আর বলা লাগতো না, যত সব আজাইরা কথা। আচ্ছা আমার খাওয়া শেষ, তুমি আর আম্মা দুইজন খেয়ে ঔষধ খেয়ে রেস্ট নিও, আমি অফিসে যাচ্ছি। কোনো প্রয়োজন হলে একটা কল দিও আমাকে। আমি বের হয়ে হসপিটাল থেকে নাবিলাকে নিতে গিয়ে দেখি সে রেডি হয়ে বসে আছে। আমারই আজ লেট হয়ে গেছে। আন্টি মোটামুটি এখন ভালোই, মাইশাও যে পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে বড় হয়ে গেছে, নিজের মাকে সেই দেখাশোনা করে রাখে। যাই হোক, নাবিলাকে নিয়ে অফিসের পথে রওনা দিলাম। আজকে আপনার আসতে লেট হলো কেন? কোনো সমস্যা হয়েছে? না, সব ঠিক আছে। মা একটু অসুস্থ হয়ে পড়েছিল কাল রাতে, ডক্টর এসে ওষুধ দিয়ে গেছে। ও আচ্ছা, এখন কেমন আছে? মোটামুটি ভালোই। আচ্ছা আপনার প্রিয় রং কি? হঠাৎ এমন প্রশ্ন? বলুন না, এমনি জানতে চাইলাম। কালো কালার আমার পছন্দ। কোনোদিন কালো কাপড় পরতে দেখলাম না, এই কয়দিনে একবারও। প্রিয় জিনিসগুলো এমনই হয়, প্রিয় হলেও বলা হয় না, পড়া হয় না। তা অবশ্য ভুল বলেননি। আচ্ছা অফিসে এসে পড়েছি, এখন নামুন আর আমার সাথে চলুন, ফাইলগুলো হাতে নিয়ে হাঁটতে যাব তখনই। ফাইলগুলো আমাকে দেন স্যার, অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটাই আমার কাজ। কিছু না বলে ফাইলগুলো ওর কাছে দিয়ে দিলাম একটা মুচকি হাসি দিয়ে। এখন চলুন। দুজনে মিলে অফিসের ভেতর ঢুকতেই সবাই দাঁড়ালো আমাকে দেখে। আমি হাতের ইশারায় সবাইকে বসতে বলে চলে গেলাম, আমার চেম্বারে চলে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে যা বলেছিলাম করেছেন? জি স্যার, এই দেখুন। আপনি যান, এখন কোনো প্রয়োজন হলে ডেকে নেব। জি স্যার। নাবিলা, এটা আপনার ডেস্ক, আজ থেকে এখানে আপনি বসবেন। আমার প্রয়োজন হলে এখানে কলিং আছে,
ওইটা বাজলে আপনি বুঝবেন আপনাকে ডেকেছি। জি স্যার। আচ্ছা, তো আমি এখন আমার চেম্বারে গেলাম। একটা কথা ছিল, বলবো? বলুন। এখানে কম্পিউটার রাখা আছে, আমি তো কম্পিউটার চালাতে পারি না। আচ্ছা, একটু পর এসে আমি কিছু শিখিয়ে দিয়ে যাব। কিছু ফাইল ছিল, ওইগুলো চেক করতে হবে। আচ্ছা, তাহলে যান। আমার চেম্বারের এক কোণায় ছোট একটা ডেস্ক বানিয়ে দিয়েছি নাবিলাকে। এটা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বলিনি। আর কাল দুপুরের পর অফিস থেকে বের হয়ে গিয়েছিলাম। মেয়েটার মুখ আমার চেয়ার থেকে স্পষ্ট দেখা যায়। ম্যানেজার কাঁচা কাজ করে না, যেভাবে বলেছি ঠিক সেইভাবেই করেছে। ফাইলগুলো দেখা শেষ করে নাবিলার ডেস্কে গেলাম। এই যে ম্যাডাম, একটু সরে বসুন। কেন? কম্পিউটার শেখাতে হবে না? হুম। এই দেখুন, এটা হলো পাওয়ার বাটন, চাপুন এটাতে। তারপর? দাঁড়ান, আগে চালু হোক, সব লোড নিক। এইটা হলো মাউস, এটা ধরুন। ধরলাম। এইভাবে না, হাতটা দিন, দেখিয়ে দিচ্ছি, বলে নাবিলার হাতের উপর হাত রাখতেই সে হাতটা সরিয়ে নিল। আপনি চালিয়ে শিখিয়ে দিন। উঠুন, আমি চালিয়ে শিখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে বলে একে একে সব কিছু বোঝানোর চেষ্টা করছি। নাবিলা সব কিছু শেখার প্রবল আগ্রহ নিয়ে সব কিছু দেখছে। আচ্ছা, এখন আপনি একটু ট্রাই করুন। আমি ঠিক যা যা করলাম তা সে করলো। আজকে এইটুকুই বারবার করুন, যেন না ভুলে যান। কোনো দরকার পড়লে আমাকে জানাবেন। নিজের চেম্বারে এসে বসতে বাসা থেকে কল আসলো তার। হ্যালো। ভালো কথা। তোকে সিলেটের একটা প্রজেক্টের জন্য ম্যানেজার কিছু বলেনি? হ্যাঁ, বলেছে। আব্বু, আমি ডেটটা একটু পিছিয়ে দিয়েছি। কেন? আব্বু, আমার জীবনের প্রথম প্রজেক্ট, আমি সেটা হারাতে চাই না, তাই 1 সপ্তাহ সময় নিয়েছি। ভালো সিদ্ধান্ত, আমি এর জন্যই কল দিয়েছিলাম। আম্মু কেমন আছে এখন? ভালোই, আগের থেকে অনেক ভালো। আচ্ছা, তাহলে এখন রাখি। কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথেই নাবিলা আসলো। দেখুন নাবিলা, আমি সিলেটের প্রজেক্টটা আপনার জন্য পিছিয়ে দিয়েছি। আগামী সপ্তাহে আমরা সিলেট যাচ্ছি। সপ্তাহখানিকে আন্টি মোটামুটি সুস্থ হয়ে যাবে। প্লিজ আর কিছু বলবেন না। আমার প্রথম প্রজেক্ট হিসাবে এটা আমিও হাতছাড়া করতে চাই না। আপনাদের চেয়ারম্যান স্যারও না। জি স্যার, বলে চলে গেল। সারাদিন কাজ করে নাবিলাকে হসপিটালে ছেড়ে বাসায় চলে আসলাম। আজ আর ভিতরে ঢুকলাম না। নাবিলাকে বলেছি আমার মাইগ্রেশন হচ্ছে, আপনি চলে যান। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। রাত তখন 3টা বাজে। হুট করেই ঘুম ভাঙলো। অনুভব করলাম খুব ক্ষুধা লেগেছে, তাই ফ্রিজের ভিতর থেকে কিছু টুকটাক খাবার নিয়ে কিছুটা পেট ভরে খেয়ে করিডোরে এসে দাঁড়াতেই আজকে অনেক দিন পর চাঁদ দেখতে পেলাম। আজকে কি ভেবে যেন খানিকটা বুকে কষ্ট পাচ্ছি। ইচ্ছা করছে বিশ্বস্ত কোনো একজন যদি তার বুকে মাথাটা শক্ত করে জড়িয়ে ধরে রাখতো, তাহলে হয়তো এই কষ্ট কিছুটা হ্রাস পেত। ভাবতে ভাবতে একটা সিগারেট ধরালাম। সিগারেটের ধোঁয়ায় সাথে কিছুটা কষ্ট উড়িয়ে গিয়ে শুয়ে পড়লাম। সকালে খাওয়া দাওয়া শেষ করে বের হলাম অফিসের উদ্দেশ্যে। হসপিটালের সামনে থেকে নাবিলাকে নিয়ে আসলাম। আজকে আমাকে রিলিজ করে দিবে দুপুরের পর। ভালোই তো, তাহলে বাসায় নেওয়ার পর কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। অফিসের ভিতরে এসে নাবিলা নিজের ডেস্কটপে গিয়ে বসলো। আমি চেম্বারে। কিছুক্ষণ পর একজন মেয়ে আসলো। আসসালামু আলাইকুম স্যার, আমি মিথিলা। এই অফিসের সবগুলো প্রজেক্টের দায়িত্ব আমার উপরেই থাকে। ও আচ্ছা, মিস মিথিলা, তো সিলেটের প্রজেক্টের দায়িত্বটাও আপনার কাছে এই ছিল তাহলে? জি স্যার, সিলেটের প্রজেক্টও আমার কাছেই দায়িত্ব দিয়েছিলেন চেয়ারম্যান স্যার। ও আচ্ছা, প্রজেক্টের কাজ কত দূর? প্রজেক্টের কাজ প্রায় শেষ। এই নিন, এটা প্রজেক্টের পেন ড্রাইভ। আমাকে পেন ড্রাইভ দিলে তো হবে না, প্রজেক্টের বিস্তারিত বুঝিয়ে দিতে হবে। জি স্যার। আমি ল্যাপটপে প্রজেক্টটা ওপেন করছি, তুমি সব কিছুর বিস্তারিত বুঝিয়ে বলো। মিথিলা সামনে থেকে ঘুরে আমার পিছন দিয়ে আসলো। মিথিলার সামনে সরতেই দেখলাম নাবিলা এক দৃষ্টিতে তাকিয়ে আমাদের সব কিছু দেখছে। আমি তাকাতেই সে চোখ নাবিয়ে নিল। মিথিলা মেয়েটা দেখতে মোটামুটি মন্দ না, ওয়েস্টার্ন পোশাক পরে আছে, বিদায় কিছুটা খারাপ দেখাচ্ছে। এই যে স্যার, দ্বিতীয় প্রজেক্টটাই সিলেটের। প্রজেক্টটা চালু করতে মিথিলা কিছুটা ঝুঁকে আমার দিকে সব কিছু বোঝানোর চেষ্টা করছে। স্যার, এইগুলো হলো প্রজেক্ট, যেরকম হবে তার ছবি দেখুন। স্যার, কিছু ছবি বাদ গেছে। হু আর ইউ? কোন সাহসে আমার হাত ধরেছো? নাবিলা ডেস্কটপ থেকে সবই দেখছিল। নীরবের এমন চিৎকার শুনে সেও দৌড়ে আসলো। সরি স্যার, ভুল হয়েছে, আর এমন হবে না। নেক্সট টাইম আমার সাথে এক চুলো হেসতে চাইলে
একদম ডিরেক্ট আউট করে দেবো। নাবিলা এসেও কিছু না বলে চলে গেল। মেয়েটার চোখে যেন হাসি দেখতে পাচ্ছি। তাহলে কি মিথিলাকে বকায় নাবিলা খুশি হয়েছে? আমার ভাবনায় ছেদ ঘটিয়ে মিথিলা আবার প্রজেক্ট নিয়ে কথা বলছে। এখন সে দূরত্ব বজায় রাখলেও আমাকে সে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমারে ঘাড়ে ফেলা তার প্রতিটা গরম নিঃশ্বাস এটাই বলছে। আমি কিছু না বলে বাধ্য হয়ে সব কিছু শুনছি। প্রজেক্ট শেষ হওয়ার মুহূর্তে আমার ঘাড়ে একটা নরম মাংসপিণ্ডের আলতো ছোঁয়া পেতেই ঘাড়টা সরিয়ে পিছনে তাকাতেই আমার অগ্নি চোখ দেখে সরি স্যার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক পর্ব গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।